আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমি নাইম, আমেরিকার পার্ডু বিশ্ববিদ্যালয়ের একজন গ্রাজুয়েট স্টুডেন্ট। আপনারা সকলেই জানেন এই মহামারী পরিস্থিতিতে বিশ্বের অধিকাংশ দেশের মানুষ বর্তমানে লকডাউন পরিস্থিতিতে রয়েছে। যদিও লকডাউন পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাচ্ছে, তারপরেও বিশ্বের বিভিন্ন দেশের অসংখ্য বিশ্ববিদ্যালয় এখনো তাদের স্বাভাবিক কার্যক্রমে ফিরে যেতে পারেনি। এমন অবস্থায় লকডাউন পরিস্থিতি থেকে আমি চেষ্টা করেছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি যারা শিক্ষক এবং ছাত্র হিসেবে রয়েছেন তাদের সাথে একটা আড্ডা দিয়ে তাদের পরিস্থিতি বা আহ, বর্তমান যেই পরিস্থিতি চলছে এই বিষয়গুলো শেয়ার করার, এবং তাছাড়াও আরো বিভিন্ন আনুষঙ্গিক বিষয় যারা যেভাবে দেশের বাইরে এসে পড়াশোনা করছে, প্রসেস বা অন্যান্য জটিলতার মধ্য দিয়ে তারা এসেছে, সেই জিনিসগুলো আস্তে আস্তে তুলে ধরার চেষ্টা করছে আলোচনার মাধ্যমে, যাতে যারা আমাদের জুনিয়র বা ইয়াং জেনারেশন রয়েছে যারা এই পথে আসার চেষ্টা করছে, তারা যাতে বিভিন্নভাবে উপকৃত হতে পারে। তো এরকম একটি আড্ডায় আজকে আমি যুক্ত করেছি আমেরিকার পার্ডু বিশ্ববিদ্যালয়ের ইন্ডিয়ানা ক্যাম্পাস, আরেক নাম হচ্ছে আইইউপিইউআই এর কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল বায়োলজি বিভাগের পিএইচডি স্টুডেন্ট সাইফুল ইসলাম হাওলাদার ভাইকে। সাইফুল ভাই বাংলাদেশের খুলনা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের একজন সাবেক শিক্ষার্থী। চলুন আমরা সাইফুল ভাইয়ের কাছে চলে যাই। লিমন ভাই, আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো। আপনাকে আসলে অনেক অনেক ধন্যবাদ আমাকে আমার অনুরোধ রক্ষার জন্য। আহ, আপনাকে ধন্যবাদ আরকি এই একটা খুব ভালো উদ্যোগ নেওয়ার জন্য। আচ্ছা, আমি আপনার কাছে প্রথমেই জানতে চাইবো আপনার করোনার পরিস্থিতিটা কি? এখন করোনার পরিস্থিতি তো রেগুলারলি বাড়তেছে। আজকেরও একটা ৫৫০ নতুন আরকি আইডেন্টিফাই হইছে। প্লাস 50 মোর ডেথ। সো আপনি তো আচ্ছা, পার্ডু ইউনিভার্সিটি ইন্ডিয়ানাপোলিস ক্যাম্পাসে পিএইচডি প্রোগ্রামে আছেন। তো এখানে আপনি কোন ডিপার্টমেন্টে? আমি ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল বায়োলজি। আচ্ছা, আমরা ডিপার্টমেন্টের রিসার্চ নিয়ে আরো ডিটেলস পরে কথা বলবো। তার আগে একটু এই কোভিড নিয়ে আরেকটু কথা বলি। আপনার ল্যাবে বর্তমান পরিস্থিতিতে আপনি কতদিন যাবত লকডাউন অবস্থায় আছেন, কতদিন আপনি রিসার্চ থেকে দূরে আছেন, এবং আপনার ফান্ডিং এ রিসার্চের কোনো প্রভাব পড়তেছে কিনা, আপনার প্রফেসর থেকে কোনো চাপ আছে কিনা, এই ব্যাপারগুলো যদি একটু বলেন। সো প্রথমেই রিসার্চ থেকে আমি মানে লকডাউনে আছি অ্যারাউন্ড 70 ডেজ। 70 ডেজ মানে অলমোস্ট 2.5 মান্থ। অলমোস্ট ২.৫ মাস আরকি। হ্যাঁ, হ্যাঁ। 2.5 মান্থ। এবং উইদিন দিস টাইম আমি রিসার্চ উইকলি মিটিং হয় আমাদের সুপারভাইজারের সাথে, এবং উইকলি মিটিং এ দেখা যাচ্ছে যে আমাকে রেগুলার নিত্য নতুন টপিকস এর উপরে প্রেজেন্টেশন করতে হয়, এবং বিভিন্ন ধরনের আর্টিকেল সার্চ করতে হয়, এবং আমার রিসার্চ যাতে সামনের দিকে প্রসিড করা যায় সেই বিষয়ে বিভিন্ন ধরনের প্রপোজাল দিচ্ছি। এটা হচ্ছে বর্তমান সিচুয়েশন। এবং কোভিড-১৯ এর কারণে আমাদের ফান্ডিং এর কোনো আরকি সমস্যা বা কোনো হচ্ছে না। কারণ আমাদের ফান্ডিং আরকি এটা অলরেডি ফিক্সড। সো এটা অলমোস্ট স্যালারির মতো। আমরা যদিও ২.৫ মাস বা ৩ মাস রিসার্চ ল্যাবে যাচ্ছি না, বাট আমাদের ফান্ডিং এর কোনো প্রবলেম হচ্ছে না। আর এই জায়গায় আমি টিএ হিসেবে কাজ করি বেসিক্যালি। তো দেখা যাচ্ছে এর আগে টিএ হিসেবে কাজ করতে গিয়ে আমার রেগুলার ল্যাবে যাওয়া লাগতো, তাদেরকে রেগুলার ইনস্ট্রাকশন দেওয়া লাগতো এবং দেখা লাগতো। সো কোভিড-১৯ এর কারণে দেখা যাচ্ছে ল্যাবে যেতে হয় না। এখন আমার রেগুলার ভার্চুয়াল ওয়েতে ক্লাস নেই। তো সেটা দেখা যাচ্ছে বেসড অন দ্য প্রিভিয়াস ইয়ার্স ল্যাব ডাটা। তারা শুধুমাত্র ক্যালকুলেশন করে এবং করে, আর এবং আমার ভার্চুয়ালি জুম মিটিং এ। তো আপনার নিয়মিত মানে আপনার এখন মেইন কাজটা হচ্ছে মেইনলি লিটারেচার পড়া, কোনো যদি থিওরিটিক্যাল কাজ থাকে যেগুলা বাসায় বসে আপনার রিসার্চের পার্ট হিসেবে করা যায় সেগুলো নিয়ে কাজ করা। আচ্ছা, আপনার ডিপার্টমেন্টে একটু বলেন যে আপনাদের যে টি এর ব্যাপারগুলা, কেমিস্ট্রি তো সাধারণত টি এর আর সাধারণত জেনারেল কেমিস্ট্রি টি এ বলেন, অর্গানিক ইনঅর্গানিক,
যে কোনো কেমিস্ট্রি টিএটাই সাধারণত দেখা যাচ্ছে একদম ইন পার্সন ল্যাব রিসার্চ, তাই না? ল্যাবে আপনাকে রিয়াকশন করে স্টুডেন্টের মনে ওই ব্যাপারগুলো আসলে আপনারা কিভাবে আহ, কিভাবে আপনারা স্টুডেন্টদেরকে অ্যাসিস্ট করতেছেন ওই ব্যাপারগুলোতে? তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের ল্যাব কোঅর্ডিনেটর যে উনি ল্যাবে যাচ্ছেন এবং উনি গিয়ে নিজে আর কি এক্সপেরিমেন্ট করেন এবং এক্সপেরিমেন্ট করে এটা ভিডিও করেন, ভিডিও করে তারপর দেখা যাচ্ছে এটা আপলোড করে দেন এবং ওই ভিডিও বেসিসে স্টুডেন্টরা একটা ধারণা পাচ্ছে, প্র্যাকটিক্যাল ধারণা যে তাদেরকে কি করতে হবে, যদিও তারা নিজেরা না করতেছে বাট তারা এটা দিয়ে তারা অবজারভেশন এবং তারা প্রসিডিউর সম্পর্কে আর কি লিখে এবং ক্যালকুলেশনের পার্টটা যেহেতু তারা ক্যালকুলেশন করতেছে না, সো ক্যালকুলেশনটা আমরা বেসিক্যালি একটা প্রোভাইড করি আমাদের র ডাটা বেসড অন দ্য প্রিভিয়াস ইয়ার্স ডাটা, ওইটা প্রোভাইড করার ওইটা থেকে তারা আর কি ক্যালকুলেশনটা সলভ করতেছে। সো আমি মনে করি যে তাদের শুধুমাত্র এতটুকুই হচ্ছে যে তাদের হ্যান্ডস অন এক্সপিরিয়েন্সটা হচ্ছে না, বাদ বাকি ভার্চুয়াল ভাবে যত পসিবল হয় আর কি, যত পসিবল ওইতে তাদেরকে বেস্ট আর কি প্রেজেন্ট করা যায় সেটা আমরা কোনো অংশই কমতি করতেছি না। এবং আমার প্রতিদিনই এক্সকিউজ মি প্রতিদিন দেখা যাচ্ছে যে ক্লাসে প্রেজেন্টেশন দেই স্লাইড উপরে বেসিস করে। সো এটা 30 মিনিটস প্রেজেন্টেশন এবং 30 মিনিটস প্রেজেন্টেশনে স্টুডেন্টদের প্রিন্সিপাল এবং মলিকুলার যে মেকানিজমের পিছনে রিয়াকশন বা এনি সোর্স অফ প্র্যাকটিক্যাল এটা আন্ডারস্ট্যান্ডিং যতটা সম্ভব আর কি এটা করার চেষ্টা। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে সবকিছুই মোটামুটি আপনারা ভার্চুয়ালি করতেছেন। ল্যাব একজনের ল্যাবটা আগে করে দেয়, সেটা আপলোড করে দিয়ে সেটা দেখে অবজারভেশন বা রেজাল্ট গুলো অ্যানালাইসিস করে স্টুডেন্ট। আচ্ছা আচ্ছা, আমাদের এখানেও একই অবস্থা। আহ, তো আরেকটা জিনিস হচ্ছে যে আপনাদেরকে এরকম মানে আপনাদের কোনো চাপ আছে কিনা প্রফেসর থেকে বা ডিপার্টমেন্ট থেকে যে প্রজেক্টের ফান্ডিং থাকবে না? ধরেন আমরা তো সাধারণত টিএ থাকা হয়, টিএ ম্যাক্সিমাম টাইমে ফল এবং স্প্রিং, তাই না? সামারে সাধারণত আরই থাকে, কেমিস্ট্রি স্টুডেন্টরা সাধারণত সামারে আরই থাকে। তো সেই ক্ষেত্রে কোনো প্রেশার আছে কিনা? স্প্রিং তো অলরেডি শেষ, তাই না? এখন তো সামার চলে আসছে, সেই ক্ষেত্রে ফান্ডিংটা যেহেতু রিসার্চ কন্টিনিউ করতে পারবেন কিনা সেক্ষেত্রে কোনো আপনাদেরকে কিছু বলছে কোনো? আমি বলছে যে সামারে যদি প্রফেসর সুপারভাইজারের ফান্ড বিষয়ে নাও আসে, তারপরেও তাদের ডিপার্টমেন্টের রেসপন্সিবিলিটি যে পিএইচডি স্টুডেন্টদের ফান্ড ইয়ারলি ইনশিওর করা যাতে কোনো মাসে তাদের ফান্ড আর কি ল্যাকিংস না হয়। আচ্ছা আচ্ছা, খুবই ভালো। হ্যাঁ হ্যাঁ, খুবই এটা এটা মোটামুটি একটা রিল্যাক্স থাকা যায় যে ফান্ডিং এর কোনো প্রবলেম হবে না। আচ্ছা, আপনি বলছিলেন যে আপনি আসলে এখানে পিএইচডি প্রোগ্রামে এসে আপনার প্রথম দিকে কিছু প্রবলেম হয়েছে, ডিপার্টমেন্ট চেঞ্জ ব্যাপার এবং ডিপার্টমেন্ট চেঞ্জের ব্যাপার, তারপরে রিসার্চে আপনার ইন্টারেস্টটা আগের মানে আপনার ইন্টারেস্টটা যতটুকু আগে মনে হয়েছিল আপনার, যখন আপনি একজন প্রফেসরের রিসার্চের সাইট দেখেন, রিসার্চের পড়াশোনা করে যতটুকু আপনি ইন্টারেস্ট ছিল আগে, কাজ করতে এসে দেখলেন যে আসলে ওরকম ইন্টারেস্ট আপনার নাই বা আপনি এভাবে ইন্টারেস্ট গ্রো করতে পারতেছেন না। সেসব আপনি ডিপার্টমেন্ট চেঞ্জ করছেন এবং এখনো দেখা যাচ্ছে যে আপনার প্রবলেম হচ্ছে, আপনি মুভ করার ট্রাই করতেছেন। এগুলা যদি একটু এগুলা একটু শুনতে চাই আর কি। সো ইটস এ ভেরি গুড কোশ্চেন। সো বেসিক্যালি আমি যাকে আসছিলাম ইন্ডিয়ান ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিন, যেটা পার্ডিউর আন্ডারে আছে। সো ওই জায়গায় বেসিক্যালি বায়োমেডিক্যাল সায়েন্স প্রোগ্রামে আসছিলাম। আচ্ছা, সো আমি যখন প্রফেসরকে সিলেক্ট করছি বেসিক্যালি দেখছি যে প্রফেসর ফার্মাকোলজি পোস্টডক করা ফ্রম ইউনিভার্সিটি অফ কেমব্রিজ এবং তার মেইন রিসার্চ হচ্ছে বিভিন্ন ধরনের ড্রাগের ট্রায়াল করা এবং বিভিন্ন ধরনের অ্যাকশন মেকানিজম ড্রাগের এগুলো ফাইন্ড আউট করা যে মলিকুলার পাথওয়ে বডিতে কিভাবে কাজ করে ড্রাগটা।
বাট ফার্মাকোকাইনেটিক্স আর ফার্মাকোডাইনামিক্স নিয়ে বেসিক্যালি। বাট যখন ল্যাবে আসছি, ল্যাবে এসে দেখি বেসিক্যালি সে একজন ফিজিওলজিস্ট এবং ফিজিওলজি স্পেশালিস্ট, এবং সে হচ্ছে ইলেকট্রোফিজিওলজি রান করায়। এবং আমার যে প্রোগ্রামের অ্যাসাইন কাজ ছিল ইলেকট্রোফিজিওলজি করা, যেটা আমার প্রিভিয়াস রিসার্চ বা মাস্টার্স অথবা অনার্সের সাথে কোনো কোরিলেশন ছিল না। একদমই নিউ প্রোগ্রাম, যেটা আমার করতে হতো মাইসের ব্রেন ফার্স্টলি আইসোলেট করে, তারপর স্লাইস করে, তারপরে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি করা, সাইমালটেনিয়াসলি আমার ইলেকট্রোফিজিওলজি রান করে, তাদের সেল কালচার করে ইলেকট্রোফিজিওলজি রান করে, তারপর এটা দেখা অ্যাকশন পটেনশিয়াল ডিটারমাইন করা। বাট ওনার প্রোফাইলে লেখা ছিল উনি ফার্মাকোলজিস্ট, উনি বিভিন্ন ধরনের ড্রাগ তৈরি করে তারপর মলিকুলার পাথওয়ে ডিসকভার করে। হুম যখন এটা দেখছি যে তার সাথে রিসার্চের সাথে আমার আসলে ইন্টারেস্ট মিলতেছে না, আমি ইন্টারেস্ট ফিল করতেছি না কেরিয়ার হিসেবে, যেহেতু আমার ফিজিওলজি ব্যাকগ্রাউন্ড নাই। অনার্সে কেবলমাত্র মনে হয় 3 ক্রেডিট ফিজিওলজি নিয়েছিলাম। এটা ধারা আসলে পিএইচডি যেহেতু লং টার্ম প্রসিডিওর, 4 ইয়ার্স প্রসিডিওর, এই অনলি 3 ক্রেডিট দিয়ে সারা জীবনের একটা নিয়ে আর কি চিন্তার বিষয় ছিলাম। তখন প্রফেসরের সাথে আমি ডিটেলস আলোচনা করলাম বিষয়টা নিয়ে। উনি আমাকে বলে দিয়েছেন যে দেখেন, দেখো এটা তোমার পার্সোনাল চয়েস, যে তোমার ল্যাব রোটেশন করতে চাইলে ল্যাব রোটেশন করতে পারো, যেহেতু ফিজিওলজি তোমার ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ হচ্ছে না। বাট তুমি যেহেতু অলরেডি ফান্ডেড এবং আর হিসেবে জায়গায় আছো, সেহেতু তোমাকে এই সেমিস্টার আমি পুরোটাই আর হিসেবে কাজ দিব, প্লাস তুমি অন্য ল্যাবে গিয়ে আর কি ঘুরে ঘুরে দেখবা যে ল্যাবটা তোমার কাছে মোস্ট। উনি আমাকে ফুল ফ্লেক্সিবিলিটি দিয়ে দিয়েছিলেন সুপারভাইজার সিলেক্ট করা বা অন্য পার্শ্ববর্তী কোনো ডিপার্টমেন্টে সুইচ করা এই জন্য, এবং ওই ফলের ফান্ডটা পুরোটাই উনি বিয়ার করছেন, ইভেন ওনার ল্যাবে না গেলেও বা ওনার না করলেও, ওনার রিসার্চ না করলেও। এটা খুবই লাকি, এটা সাধারণত হয় না। প্রফেসরকে আগে জানাই দিলে সাধারণত ফান্ডিং এর ব্যাপারে একটু টেনশন থাকে, অনেক সময় অনেকে মেনে নিতে চায় না। আচ্ছা হ্যাঁ, তারপর? সো তারপরে যেটা হয়েছে, আমি কোনো তার ল্যাবে কাজ করতাম না বা তার করতাম না, যেটা করতাম ওই ইন দিস মোমেন্ট কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল বায়োলজি বিভিন্ন প্রফেসরদের সাথে ইন্টারভিউ দেই এবং দেখি যে এই জায়গায় যাদের রিসার্চ আমার প্রিভিয়াস রিসার্চের সাথে মোটামুটি ম্যাচিং হচ্ছে তাদের আন্ডারে যাব। সো ওই জায়গায় আসলে বেসিক্যালি আমার স্পেসিফিক ট্র্যাকে আমি রিসার্চ প্রফেসরকে ওইভাবে সিলেক্ট করতে পারি নাই। তো তারপরে আমার যেহেতু স্প্রিং এ এবং ফল অ্যান্ড স্প্রিং আমার ইনস্ট্যান্ট একটা এডমিশন দরকার, প্লাস আমার স্টাডি কন্টিনিউ করা দরকার ইউএসএ তে থাকতে হলে, কারণ আমার স্প্রিং এ যদি ফান্ড যদি না থাকে তাহলে হয়তোবা দেশে ব্যাক করা লাগতে পারে। সো এট দ্যাট মোমেন্ট আমি ডিসাইড করি যে আপাতত কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল বায়োলজিতে অ্যাডমিটেড হয়ে থাকি, নেক্সট ফলে হয়তোবা আমি সুইচ করব বা চিন্তা ভাবনা করবো। তো ওই হিসাবে আর কি কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল বায়োলজি এক প্রফেসরের আন্ডারে বেসিক্যালি কাজ করি এবং এখনো তার আন্ডারেই কাজ করতেছি, যেটা কিছুক্ষণ আগেই বলছিলাম যে রেগুলার প্রেজেন্টেশন দিতে হয়, প্রতি উইকলি একটা মিটিং হয় এই। সো এখন এই মুহূর্তে আমি এট দ্যাট মোমেন্ট আমার প্রিভিয়াস কিছু অ্যাপ্লিকেশন করা ছিল, যেহেতু আমি অ্যাপ্লাই করছিলাম বেশ কিছু ভার্সিটাল টপিকস এর উপরে, যেমন বায়োমেডিক্যাল সায়েন্স, ফার্মাসিউটিক্যাল সায়েন্স, কেমিস্ট্রি। সো আমার অনেক ফ্লেক্সিবল ছিল যে প্রিভিয়াস অ্যাপ্লিকেশনকে রিকনসিডার করা। আচ্ছা আচ্ছা। এডমিশনও ছিল, ওইগুলোকেও আর কি নক করছি যে আমার এটা কি ফল 20 জন্য আবার কনসিডার করা যায় কিনা। সো আমি একটা রেসপন্স পাইছি টেক্সাস টেক ইউনিভার্সিটি হেলথ সায়েন্স সেন্টার ফার্মেসি ডিপার্টমেন্ট থেকে। তারা বলছে যে আমার অ্যাপ্লিকেশন অলরেডি রিভিউ করছে নেক্সট ইস্যুর জন্য, এবং সেটা আর কি কনসিডারও করছে, মানে স্কাইপ ইন্টারভিউ জন্য প্রফেসরদের আর কি রিকমেন্ড করবে অতি শীঘ্রই। আচ্ছা সো আচ্ছা। আমি সবকিছু আর কি লাকিলি স্মুথলি ভাবে আর কি বিষয়টা থেকে আর কি আসতে পারছি। আচ্ছা এবং চেঞ্জ করা বা ডিপার্টমেন্ট চেঞ্জ করা এটা একটা মানে টাইম কনজিউমিং, মানে ডিফিকাল্ট টু চেঞ্জ ইন এ ওয়ার্ড। আচ্ছা আচ্ছা। আপনি আপনি তাইলে এইখানে আসছেন হচ্ছে 2019 উনিশ
ফল, তাই না? 19 ফলে আপনার ডিপার্টমেন্ট একবার চেঞ্জ করে কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ আসছেন। তারপরে এখন এই মাসে এই সেমিস্টারেও মোটামুটি আপনি বলতেছিলেন আমাকে, আপনি বলছিলেন যে আপনি আবারও আসলে এখানেও আপনি পছন্দ মতো কিছু পাচ্ছেন না। তো পরবর্তীতে আপনারা আরো কিছু জিনিস বলছিলেন, ওগুলো যদি একটু বলেন, যে ইউনিভার্সিটি থেকে অন্য ইউনিভার্সিটিতে মুভ করা এবং এই কোভিড সিচুয়েশনে আপনি একটু কনসার্ন ছিলেন যে আসলে এই ফলে স্টুডেন্ট নিবে কিনা, সেগুলো যদি একটু বলেন বা কোথায় ট্রাই করতেছেন। বেসিক্যালি আমার কিছু ইউনিভার্সিটি এডমিশন ফান্ডেড ছিল, যেমন ইউনিভার্সিটি অফ অ্যালাবামা বার্মিংহাম, তারা ফল 19 এ অ্যাপ্লাই করছিল, ফল 19 এ কনফার্ম করছিল, এবং ইউনিভার্সিটি অফ জর্জিয়াও একই। কিন্তু ওই সমস্ত ইউনিভার্সিটিতে যখন আমি রিকনসিডার করার জন্য মেইল করলাম, তারা বলতেছিল যে ইউনিভার্সিটি অফ জর্জিয়াতে তারা ফল 20 তে স্টুডেন্ট নিচ্ছে না, ডিউ টু কোভিড-19 ইস্যু। সো হুম হুম। আমি যদি ও জায়গায় ওয়েট করি, তাহলে আমার হয়তোবা ফল 21 এর জন্য আরকি ওয়েট করতে হবে, যেটা লং টাইম প্রসিডিউর। এবং 1.5 বছরের ভিতরে আমার এদের পিএইচডি অনেক দূরেই চলে যাবে সবকিছুই। সো এটা তখন আর চেঞ্জ করা সম্ভব না। সো আমার কাছে যেটা মনে হয়েছে, প্রফেসর বা ডিপার্টমেন্ট চেঞ্জ করা ১ সেমিস্টার বা ২ সেমিস্টারের ভিতরে ইনস্ট্যান্টলি করতে পারলে ভালো। কিন্তু টাইম আ পার হয়ে গেলে আরকি, টাইম বেশি হয়ে গেলে তখন নাকি এটা চেঞ্জ করা ডিফিকাল্ট। আচ্ছা আচ্ছা। তো এখন আপনার যে লাস্টে যে পজিটিভ রেসপন্স আসছে ওগুলা সম্পর্কে একটু বলেন। সো এটা ছিল ফার্মাসিউটিক্যাল সায়েন্সে, আমি আজকেরই ইন্টারভিউ দেই। এটা প্রফেসরের আ কোন কাছে। ইউনিভার্সিটিতে আপনি ইন্টারভিউ দিচ্ছেন? টেক্সাস টেক ইউনিভার্সিটি হেলথ সায়েন্স সেন্টার, ফার্মাসিউটিক্যাল সায়েন্স। সো এই জায়গায় ইন্টারভিউতে বেসিক্যালি প্রফেসর আমাকে বিভিন্ন বিষয়ে কোশ্চেন করছে। আম আমি কারেন্ট কোন প্রোগ্রামে আছি, কি করছি। তো আমি ডিটেইলস তাকে এভাবে বলিনি। আমি বলছি কারেন্ট আমি গ্র্যাজুয়েট টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে আছি, এবং পার্ডু ইউনিভার্সিটির প্রোগ্রামটা আসলে কেমিস্ট্রি, যেহেতু আমার আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ফার্মেসি, সেহেতু আমি মুভ করতে চাচ্ছি ফার্মেসিতে, এবং আমার কেরিয়ার পার্সপেক্টিভেও আমি ফার্মাসিস্ট হিসাবে আরকি আ নিজেকে ওইভাবে এস্টাবলিশ করতে চাচ্ছি। সো সেটা অনেক পজিটিভ মনে করি, যে ইন্টারভিউ সিলেকশনে একটা প্রাইম কনসার্ন সেটা হচ্ছে প্রফেসরের বিভিন্ন ধরনের রিসার্চ, এবং তার কোন ধরনের ইনস্ট্রুমেন্ট ইউজ করে বা কোন টেকনিক ইউজ করে, এগুলো ইন ডিটেইলস জেনে এবং ইন্টারভিউতে ওইগুলো সম্পর্কে জিজ্ঞেস করা, বা ওইগুলো সম্পর্কে তাকে উম বারবার ফ্রিকুয়েন্টলি কোয়েশ্চেন করা, বা যাতে সে বুঝতে পারে যে তার প্রতি অনেক ইন্টারেস্টেড আছে এই কাজ করার জন্য। এটা খুবই একটা পজিটিভ পয়েন্ট যেকোনো ইন্টারভিউ। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে আপনি মোটামুটি আজকের ইন্টারভিউতে আপনি খুব হ্যাপি যে আমি মিস করছি জন্য, বাট আমি তো জানি আপনি আমার সাথে আলাপ করছিলেন, তো আমি এগুলো আবার একটু রিপিট করতেছি। মানে আপনি বলতেছেন যে পজিটিভ, মোটামুটি ওরা আপনাকে নেওয়ার আগ্রহ দেখাচ্ছে আপনার সাথে সাথে ইন্টারভিউর সো পর। ইন্টারভিউর সময় প্রফেসর বলছে যে, আচ্ছা তুমি কি এখন রেডি আছো মানে ল্যাবে জয়েন করার জন্য? যদিও আমি এ জায়গায় সামারি টিম হিসেবে আছি। আমি বলছি যে, হ্যাঁ প্রফেসর, আপনি যদি বলেন তাহলে আর আজকে বলে আমি কালকে আপনার ল্যাবে আসতে পারি। যেহেতু আমি আরকি অল্প মানে গাড়ি আছে, এবং ওই জায়গায় ড্রাইভ করেও যেতে পারি। প্রফেসর এই কথাটা খুবই ইমপ্রেসড হইছে। সে তখন আমাকে গ্রাজুয়েট কোঅর্ডিনেটর মেইল করছে যে, "তুমি তো বলছিলা ফল 20 র জন্য, কিন্তু তোমার প্রফেসর তো সামারির জন্যই তোমারে নিতে চাচ্ছে।" খুবই ভালো, হ্যাঁ, খুবই খুবই গ্রেট নিউজ এটা, এই অর্থে যে আপনার আসলে টেনশন মুক্ত থাকতে পারছেন, যেহেতু আপনি স্ট্যাটাস নিয়ে থাকতে পারছেন এবং ফান্ডিং সহ থাকতে পারছেন, সেই ক্ষেত্রে দুশ্চিন্তাটা থাকতেছে না। খুবই খুবই ভালো। তাহলে আপনার ইন্টারভিউকে প্রফেসরকে আসলে ইমপ্রেস করার জন্য কোন কোন জিনিসগুলো, আপনি যদি আজকেই একটা ইন্টারভিউতে একটা প্রফেসরকে ইমপ্রেস করে দিলেন এবং সে আপনাকে আজকেই নিতে চাচ্ছে, তো আসলে কোন কোন জিনিসগুলো আসলে ইন্টারভিউতে ইমপ্রেস করার জন্য প্রফেসরকে খুব দরকার, একটু এই সম্পর্কে একটু বলেন। আমার কাছে মনে হয়েছে প্রফেসরের রিসেন্ট পাবলিকেশন, যেমন আমি 2020, 2019 এর পাবলিকেশন গুলো, পেপার গুলো মোটামুটি দেখছি। তো আমাদের পক্ষে তো তার মলিকুলার লেভেলে যাওয়া পসিবল না। কিন্তু যেটা পসিবল সেটা হচ্ছে সে কোন টেকনিক ইউজ করতেছে। কোন আম তার মেইন রিসার্চ সেক্টর, এবং আমি দেখা যাচ্ছে যে ওই ধরনের কাজের উপর বেসিস করে Google সার্চ দিয়ে দেখি যে অন্য কোনো পাবলিকেশন আছে কিনা। এবং সেই পাবলিকেশনে এমন কিছু
টেকনিক আছে যেটাই প্রফেসর করতেছে না, ওই টেকনিক গুলো লিস্ট করে রাখি। যেমন আজকের এটি বেসিক্যালি হচ্ছে যে প্রফেসরের যে বিভিন্ন ধরনের পেপার পাবলিশড আছে অলরেডি অন্য জার্নালে, যে পাবলিশড আছে এবং প্রফেসরের যে কাজটা কি নাই ওই জার্নালে আছে, ওইগুলো আমি লিস্ট করি। ওইটা লিস্ট করে সাধারণত কোশ্চেন মানে প্রফেসরের এই টেকনিক ইউজ করে এই কাজটা করতেছে। ফর ইনস্ট্যান্স আমি একটা উদাহরণ দিচ্ছি যে দেখা যাচ্ছে যে প্রফেসর ইনফ্লামেশন নিয়ে কাজ করে এবং ক্যারাজিনিয়ান পাথওয়ে ক্যারাজিনিয়ান ইনডিউস করে ইনফ্লামেশন ক্রিয়েট করে। বাট আমি অন্য একটা আর্টিকেলে দেখছি যে ক্যারাজিনিয়ান না, হিস্টামিন, তারপরে বেসোফিল or another inflammatory mediator এর মাধ্যমে ইনফ্লামেশন জেনারেট করা যায়। এবং সে প্রফেসর ওইটা নাই, ওইটা আমি আস্ক করছি যে প্রফেসর আমি তো এই ধরনের কাজ দেখছি, তো আপনি কি অন্য কোনো ইনফ্লামেটরি মিডিয়েটর ইউজ করেন এই সেক্ষেত্রে? এই একটা ইস্যু। সেকেন্ড, যেমন দেখা যাচ্ছে যে প্রফেসরকে আমি কোশ্চেন করছি যে কিউআরটি পিসিআর এবং ইমিউনোহিস্টোকেমিস্ট্রি করে তারা কেরাজিনিয়ান এটা ডিটারমাইন করছে। সো এটা জিজ্ঞেস করলাম যে অন্য একটা আর্টিকেলে দেখছি যে কিউআরটি পিসিআর এবং ইমিউনোহিস্টোকেমিস্ট্রি ইউজ করে তারা কেরাজিনিয়ান ইনডিউসড ইনফ্লামেশনটা ডিটারমাইন করছে, আপনি এটা কি করার কোনো ইয়ে আছে কি? থার্ডলি আর একটা পয়েন্ট এক্সাম্পল বলতে চাই যে উনি গামা ডেল্টা টি সেল নিয়ে কাজ করে ক্যান্সারের এগেইনস্টে, বাট গামা ডেল্টা টি সেল নিয়ে উনি যখন ডিসক্রাইব করছে আমি খুব ভালোভাবে শুনছি, বাট আমি গামা ডেল্টা টি সেল নিয়ে অলরেডি পড়াশোনা করছি ইন ডিটেল যে এটা। সো যখন এটা বলার পরে তারপর উনি বলতেছে এগুলো আমি করি, এইভাবে ক্যান্সার ডিটারমিন করি। আমি বলতেছি প্রফেসর আমি তো আরো কিছু পেপার দেখছি যে গামা ডেল্টা টি সেলটা ভাইরাস বা ব্যাকটেরিয়া এগেইনস্টেও কাজ করে। তো রিসেন্ট সিচুয়েশনে যেহেতু কোভিড-19 একটা এপিডেমিক ব্যাপার, তো আপনার কি ওই ধরনের কোনো প্ল্যান আছে কিনা যে গামা ডেল্টা টি সেল নিয়ে কোভিড-19 এর এগেইনস্টে কি রিসার্চ করা? তো এটা দ্বারা প্রফেসর খুবই ইমপ্রেসড হয়েছে এবং সে আমার সামনে বসে সার্চ দিয়ে দেখতেছে, বলতেছে তাহলে তো তুমি এসে কোভিড-19 এবং কি ধরনের কস্ট হবে কোভিড-19 প্রোটিন যেটা কিনতে গেলে বা করবে। সো এটা খুবই একটা আর কি খুবই 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 ভালো দিক। এই জিনিসগুলো আমরা অনেকে জানি না আসলে। প্রফেসরের সাথে মিটিং করতে গেলে আমরা কি কোন কোন জিনিসগুলো আমাদের মাথায় রাখা উচিত এবং কোন কোন জিনিসগুলো স্টাডি করা উচিত। আপনার পয়েন্টটা খুবই, আমি মনে করি যে আমাদের আমাদের মতো যারা এখনো গ্রোয়িং বা রিসার্চ প্রতি ইন্টারেস্ট বাড়তেছে তাদের এই জিনিসটা খুবই জানা দরকার। যারা দেশে স্কাইপে অ্যাকসেপ্ট হওয়ার আগে তাদের ভাইবা সব দেশেই হয় মোটামুটি। সেই ক্ষেত্রে তাদের আসলে আপনার কথা মতো যেটা আমি বুঝতে পারছি আর কি, যেটা তাদের উচিত যে রিসার্চ মানে যেই প্রফেসরকে ইন্টারেস্টেড হিসাবে তুলে ধরা হয়েছে তাদের স্টেটমেন্ট পারপাসে বা তাদের অ্যাপ্লিকেশনে, তাদের রিসেন্ট পেপার গুলো পড়ে ওই ফিল্ড গুলো পড়ে পড়ে রিসেন্ট কি কাজ হচ্ছে সেগুলা নিয়ে তাকে কোয়েশ্চেন করলেই মূলত প্রফেসরকে মানে প্রফেসর বুঝতে পারে যে ছেলেটা আসলে পড়াশোনা করে আসছে বা তার নলেজ আছে, তাই না? রাইট। এটা এটা খুবই ভালো দিক। খুবই ভালো যে আপনি ব্যাপারটা আগ থেকেই আয়ত্ত করে এবং ওই ফিল্ডটা আপনি আগেই পড়ে রাখছেন। এটাতে আপনার জন্য এখন আপনি এটার একটা, এখন এই দুঃসময়ে আপনি এটার একটা ফলাফল পাইছেন। হ্যাঁ, এখন আপনি একটু বলেন, আপনি আপনি তো বাংলাদেশে খুলনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন। ওই সম্পর্কে যদি একটু বলেন, আপনি খুলনা থেকে কোন ডিপার্টমেন্টে কত সালে পড়াশোনা করছেন এবং ওইখান থেকে থাকা অবস্থায় আপনি মাস্টার্স করছেন কিনা এবং ওইখানে কি কি নিয়ে কাজ করে পরবর্তীতে আপনি ইউএসএ তে আসছেন এবং এই পথটা কিভাবে আপনি আসছেন এবার একটু একটু বলেন। খুলনা ইউনিভার্সিটিতে আমি ফার্মাসিউটিক্যাল সায়েন্সে পড়াশোনা করছি। ফার্মেসিতে পড়াশোনা করার বিকম করার পরপরই আমি লেকচারার হিসেবে ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে জয়েন করি। এবং আপনি কত সালে কমপ্লিট করছেন বি ফার্ম? 2010। 2010, আচ্ছা। সো ওই সময় সাথে আমি ইনস্ট্যান্টলি ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে জয়েন করি বিকজ আমার ভালো লাগা এবং প্যাশন ছিল টিচিং বা রিসার্চের প্রতি। তো ইন দ্য মেইন টাইম ওয়ার্ল্ড ইউনিভার্সিটির পাশাপাশি আমি সায়েন্স ল্যাবে টিচিং প্রফেশনে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতাম।
রেগুলার পাবলিকেশন করা বা তো অল ইউনিভার্সিটিতে টিচিং এর পরে এরপর আমি সায়েন্স ল্যাবে বিসিএসআইআর এ না? বিসিএসআই বিভিন্ন ধরনের আর্টিকেল লেখা নিয়ে কাজ করি এবং আচ্ছা আচ্ছা। ওইটা ওইটা কি ধরনের কাজ, মানে একটু পরিষ্কার করে বলেন, ওটা আর্টিকেল লেখা নিয়ে কাজ বলতে? আর্টিকেল বলতে আমি সরাসরি রিসার্চের সাথেই কানেক্টেড ছিলাম। বিভিন্ন ধরনের দেখা যাচ্ছে যে যেমন ঢাকা ভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আপনাদের এদের থেকে বিভিন্ন ধরনের স্টুডেন্টরা সায়েন্স ল্যাবে কাজ করতে যাইতো। হ্যাঁ 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 হ্যাঁ, আমিও করছি কিন্তু এই যে আর&ডি ডিপার্টমেন্টে একটা ইন্টার্নশিপ করছি 3 মাসের, হ্যাঁ, আমাদের অনার্স ফাইনাল ইয়ার। হ্যাঁ। হ্যাঁ। সো এই সময় দেখা যেত অনেকে পেপার আমি বা তাদের কাজে হেল্প করতাম এবং নিজেও কিছু প্লান্ট নিয়ে কাজ করতাম। এগুলো দিয়ে যেটা হয়েছে আমি অনেকগুলো পেপার পাবলিশ করতে পারছিলাম এবং টিচিং এ যে স্টুডেন্ট ছিল আমার আন্ডারে তাদেরও রিসার্চ গুলো আর কি দিয়ে মাঝে মধ্যে পাবলিশ করতাম। এরকম করে আমি প্রায় 30টা মতো জার্নাল পাবলিশ করি 4 বছর। ওয়াও, খুবই গ্রেট। বাংলাদেশ থেকে আপনি কত সময় লাগছে আপনার এই 30টা পেপারে কন্ট্রিবিউট করতে? 3-4 বছর। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, খুবই খুবই, এটা মনে হয় আপনার প্রোফাইলের একটা স্ট্রং দিক। বাংলাদেশ থেকে আপনি 30টা পেপার এই এই টাইমের মধ্যে এবং এই সময়ে এই ব্যাকগ্রাউন্ড নিয়ে আপনি করতে পারছেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এরপরে সো এটা একটা হিসেবে কাজ করছে। স্টিল নাও আমি এটার বেনিফিট পাচ্ছি। যেমন আজকের ইন্টারভিউতে এটা বলছিল যে এতগুলো পেপার কিভাবে পাবলিশ করলা বা কি প্রসিডে কি কি কাজ করছো তুমি। সো ওইটাও বলছিলাম ইন্টারভিউতে আজকে। এবং এটা যতগুলো ইন্টারভিউ দিচ্ছি আমি প্রায় 5টা মতো পিএইচডি অফার পাইছিলাম গত ফল 19-এ। সবগুলোতেই আমার একটা পাবলিকেশনটা একটা খুব ভালো পজিটিভ ফ্যাক্টর হিসেবে কাজ করছে। সো জিআরই স্কোর দেখা যাচ্ছে যে এটা মোটামুটি ইউনিভার্সিটি যে রিকোয়ারমেন্ট ওটা ফুলফিল মোটামুটি হলেই, কিন্তু পাবলিকেশনটা যদি বেশি থাকে ওইটা বেশি হ্যাঁ হ্যাঁ। প্রিফার করে। হুম হুম। ভালো জিআরই স্কোর 320 ওয়ার্কার হিসাবে, মানে নট কোয়ালিফাইড অর একাডেমিক কোয়ালিফাইড অর এভাবে থেকে তারা রিসার্চকে প্রায়োরিটি বেশি দেয়। আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা, এবার একটু তারপরে আপনার ইউএসএ তে আসার ট্রাই করতেছেন কবে থেকে কবে নাগাদ তো আসছেন? ফল 17-এ দেখা যাচ্ছিল আমি ওই জায়গা থেকেই আমি ইউএসএ তে আসার ট্রাই করি, অ্যাপ্লাই করি এবং ফল 17-এ আমি টেনেসি টেক ইউনিভার্সিটিতে আসি। আমার সবকিছু ব্যালেন্সড প্রোফাইলে মানে পাবলিকেশন, থিওরি এবং টিচিং এক্সপিরিয়েন্স সবগুলোই নিয়ে আর কি আমার এডমিশন পাইতে আর কি হেল্প করছে আমার কাছে যেটা মনে হয়েছে। আচ্ছা আচ্ছা, তো টেনেসি থেকে আপনি কোন ডিপার্টমেন্টে আসছেন? টেনেসি টেক ইউনিভার্সিটিতে আমি বেসিক্যালি বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি প্রোগ্রামে ছিলাম এবং ও জায়গায় মেইনলি রিসার্চ যেটা করছিলাম সেটা হচ্ছে ফার্মেসি থেকে একটু দূরে। কিন্তু যখন রিসার্চ কমপ্লিট করার পরে মনে হয়েছে যে মানে ইন দ্য মিন টাইম বায়োকেমিস্ট্রি হোক, মলিকুলার বায়োলজি হোক, ফার্মেসি হোক সবই একটার সাথে আরেকটা কানেক্টেড। মানে কোনোটাই কোনোটা থেকে দূরে নয়। কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি, মলিকুলার। আমাদের দেশে যদিও এটাকে ডিফাইন করা হয় অনেক ফার ডিফারেন্স হিসেবে, বাট ইউএসএ তে সবগুলোই কানেক্টেড। ইভেন কেমিস্ট্রিতেও দেখা যাচ্ছে ফার্মেসি রিসার্চ হচ্ছে, বায়োমেডিক্যাল সায়েন্সের রিসার্চ হচ্ছে, আবার ফার্মেসি ডিপার্টমেন্টেও দেখা যাচ্ছে কেমিস্ট্রি রিসার্চ হচ্ছে। আচ্ছা আচ্ছা, তা আপনি ওইখানে কি নিয়ে কাজ করছেন? আমি বেসিক্যালি ফার্স্টলি রিকম্বিনেন্ট প্লাজমিড ডিএনএ ডিসকভারি করা, হুম হুম। দেন রিকম্বিনেন্ট প্লাজমিড ডিএনএ থেকে প্রোটিন এক্সপ্রেশন করা, আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রোটিন এক্সপ্রেশন এবং পিউরিফাই করা, দেন ফাইনালি বিভিন্ন ধরনের ওয়েস্টার্ন ব্লট অ্যানালাইসিস এবং বিভিন্ন ধরনের পুল ডাউন এর মাধ্যমে প্রোটিন প্রোটিন ইন্টারাকশন ডিটারমাইন করা এবং অলসো কম্পিটিশনাল মডেলিং আর ডকিং করেছিলাম, যেটা দ্বারা প্রোটিন প্রোটিন ইন্টারাকশন খুঁজে পেতে কি হেল্প করছিল, যে যেমন এমওই আর অটোডক এর মাধ্যমে আচ্ছা 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 বেসিক্যালি প্রোটিন প্রোটিন ইন্টারাকশন ডিটারমাইন করা হয়েছিল। আচ্ছা আচ্ছা, আমার আমার কাজটা অনেকটা আপনার এই রিলেটেড, তবে এটা হচ্ছে ওয়ান ওয়ান মানে একটা পার্ট আর কি। আমি হচ্ছি আপনার এই আমার একটা প্রোটিন, এটা হচ্ছে এটা P97 আর কি, মেমব্রেন প্রোটিন। এটা
অনেকগুলা ক্যান্সারের সাথে রিলেটেড। তো এইটার ইনহিবিটর কিছু ড্রাগ এখন বর্তমানে ইয়েতে আছে, ক্লিনিক্যাল ট্রায়ালে আছে। তো আমি ওই ক্লিনিক্যাল ট্রায়ালের ড্রাগ ইউজ করে একটা মেথড ডেভেলপ করছি, যে মেথডের মাধ্যমে আমি ওই প্রোটিনটা ইকোলাইতে এক্সপ্রেস করে কোনো পিউরিফিকেশন ছাড়াই এটাকে লাইসেট থেকে সেল লাইস করার পরে এক্সপ্রেস করার পর লাইস করার পর লাইস থেকে প্রোটিনটাকে পিউরিফাই করছি আমার একটা সাবস্ট্রেটের উপরে। সেই সাবস্ট্রেটটা হচ্ছে ক্রায়োইএম টেকনোলজির একটা সাবস্ট্রেট। মানে সাবস্ট্রেটের উপরে এটাকে পিউরিফাই করে এটার স্ট্রাকচার বের করছি। মানে আমি মেথডটা আর কি করতে দ্যাটস চাচ্ছি মিনস এরকম যে আমার পিউরিফিকেশন লাগবে না, আমারটা হচ্ছে এক্সপ্রেস করে লাইস থেকে আমি আর কি ডিরেক্টলি এটা পিউরিফাই করে গ্রিডের এখন উপরে আমি পিউরিফাই বুঝতে করে পারছি, ক্রায়োইএম যেমন স্ট্রাকচার বের করি। হ্যাঁ আমি বুঝতে পারছি, যেমন আমার যেটা করা লাগছিল লাইসেট হওয়ার পরে তারপরে অ্যামাইলোসেফারস ক্রোমাটোগ্রাফি মাধ্যমে হ্যাঁ, হ্যাঁ, যেটা করা হয়েছিল। তো অ্যামাইলোস কি, যেমন ম্যালটোজ বার্ন প্রোটিন, এমবিপি প্রোটিন, হ্যাঁ, হ্যাঁ, ম্যালটোজের সাথে অ্যামাইলোস ইন্টারাকশন আছে, অ্যাফিনিটি আছে। সো সে ওই প্রোটিনকে মানে অ্যাড করে নিচ্ছে জি, জি, এবং বাদ বাকি প্রোটিন গুলো আউট হয়ে যাচ্ছে, এভাবে সে স্পেসিফিক্যালি পিউরিফাইড হচ্ছে। হ্যাঁ, 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 নিকেল এনটিএ আছে, নিকেল এনটিএ যখন কলামের সাথে অ্যাড করা হলো তখন হিস্টামিন সরি হিস্টিডিন কন্টেনিং প্রোটিন যেমন জাং3 প্রোটিন দ্যাটস মে ইজিলি বাইন্ড উইথ দ্য নিকেল এনটিএ কলাম। হ্যাঁ, এভাবে কিন্তু আপনার যেটা হয়েছে দিকে না গিয়ে, এবং কলামটা হচ্ছে লং টাইম প্রসিডিউর, এটা 1 ডে or 2 days লাগে এটা রান করানো। সো আপনার হচ্ছে কলামটা না গিয়ে সরাসরি সাবস্ট্রেটের উপরে লাইসেট দিয়ে পিউরিফাই করা, দ্যাটস ভেরি নোবেল এবং হ্যাঁ, হ্যাঁ, এক্সেলেন্ট। এটা একটা মেথড আর কি, মেথড ডেভেলপমেন্টের কাজ আর কি। তো আপনার ওই ফিল্ডটা কিন্তু খুবই মানে নোভেল প্রোটিন প্রোটিন ইন্টারাকশন বাইর করার জন্য আপনার ফিল্ডটা কিন্তু খুবই ডিমান্ডিং একটা তাই না টেকনিক, যেটা আসলে সবাই চায় তাদের ল্যাবে এরকম একজন গ্রাজুয়েট স্টুডেন্ট যার এই টেকনিক গুলো জানা থাকবে। এগুলো তো কাইন্ড অফ বেসিকও বলা যায়, অ্যাডভান্স লেভেলও বলা যায়, তাই না? হ্যাঁ, এটা আমি এটাকে এসে যেটা দেখে আর কি হয়েছে, যেমন আমার কাছে যেটা মনে হচ্ছে যে এ জায়গায় রিসার্চ যখন মলিকুলার বা অ্যাডভান্স লেভেলে যাওয়া হয় তখন একটার সাথে আরেকটা কানেক্টেড হয়ে যায়। যেমন এ জায়গায় ফার্মাসিউটিক্যাল সেক্টরে যদিও এই ধরনের কাজ আমাদের দেশে করানো হয় না, বাট টপিকটা। হ্যাঁ লাস্ট টপিক যেটা আর কি আমি মনে করি ফার্মাসিউটিক্যাল সেক্টরে সাধারণত প্রোটিনের উপরে বা মলিকুলার লেভেলের এই সিগন্যালিং পাথওয়ে নিয়ে অতটা বেশি ফোকাস করা হয় না আমাদের দেশে, বাট ইটস সো মাচ ইম্পর্টেন্ট। এবং বর্তমান ওয়ার্ল্ড সাপেক্ষে বা বর্তমান রিসার্চ সাপেক্ষে এটা সো মাচ ডিমান্ডিং। এবং আমি সাজেস্ট করব যে আমাদের ইউনিভার্সিটি বা দেশের যে ইউনিভার্সিটি ফার্মাসিউটিক্যাল সেক্টর আছে তারা অন্তত বায়োকেমিস্ট্রি, মলিকুলার বায়োলজি সম্পর্কে স্টুডেন্টদের বেসিক যে আইডিয়া গুলো, বেসিক যে টেকনিক গুলো এটা সম্পর্কে অ্যাটলিস্ট আইডিয়া দেয়। যেমন আমি যখন এই জায়গায় বায়োকেমিস্ট্রি রিসার্চ এর সাথে যুক্ত হয়েছি তখন আমি যেমন 20 এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড আছে, অ্যালানিন, গ্লাইসিন। সো এগুলো এ দ্বারা অ্যালানিন এবং জি দ্বারা গ্লাইসিন বোঝানো হয়, বাট এটা আমাদের দেশে আমি শিখে আসি। সো এটা হ্যাঁ, আমার শেমফুল যে এটা আমাদের দেশে রিসার্চে ইনক্লুড করা হচ্ছে না। বাট প্রোটিন অ্যামাইনো অ্যাসিড ছাড়া বেসিক্যালি কোনো রিসার্চ কে আমি অ্যাকুমুলেশন করাটা আমার কাছে মনে হচ্ছে ডিফিকাল্ট। আমার পিছনে পিছনের ব্যাকগ্রাউন্ডে আপনার খুলনা ইউনিভার্সিটির আগে যেই আমি কিছু ছবি নিয়ে রাখছি খুলনা ইউনিভার্সিটির, আপনার টেনেসি টেক ইউনিভার্সিটির পাডু ফোর্ট ওইটার। আহ, আপনি আচ্ছা, আপনি খুলনা ইউনিভার্সিটিতে যখন পড়ছেন আপনার ফার্মাসি ডিপার্টমেন্টে আপনি মাস্টার্স করছেন? ফার্মেসিতে না, আমি মাস্টার্স কমপ্লিট করিনি। আচ্ছা, আচ্ছা, তো আপনার এই আপনাদের সাধারণত ফার্মেসি ডিপার্টমেন্ট থেকে ম্যাক্সিমাম স্টুডেন্ট যখন বাইরে আসে তো কোন ডিপার্টমেন্টে সাধারণত আসে, কেমিস্ট্রিতে নাকি ওরা যে কোনো ফিল্ডেই যাইতে পারে নাকি ফার্মাসি? এখানে মনে হয় ফার্মাসির দুইটা ডিগ্রি আছে ইউএসএ তে, আমি ক্লিয়ারলি জানি না। একটা আছে ফার্ম ডি না, ফার্ম ডি, হ্যাঁ, আরেকটা আছে ফার্ম ডি এন্ড ফার্মাসিস্ট। ফার্মাসি। সো বেসিক্যালি ফার্মেসি ফিউচার হিসেবে ফার্ম ডি এবং
আর এটা হচ্ছে পিএইচডি। সো এক্ষেত্রে ফার্মডি হচ্ছে এটা একটা আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম। এটা সাধারণত দেখা যায় যে বেসিক্যালি এ জায়গার স্টুডেন্টরা ইন্টারমিডিয়েট লেভেল পাস করি তারা ফার্মডি ডক্টর অফ ফার্মেসিতে পড়ে লাইক অনার্স। আবার কেউ কেউ আছে অনার্স কমপ্লিট করে তারপর কেমিস্ট্রি বা বায়োলজিতে কমপ্লিট করে বা ইভেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে তারা ডক্টর অফ ফার্মেসিতে আর কি যাচ্ছে। সো ডক্টর অফ ফার্মেসি হচ্ছে একটা প্রফেশনাল ডিগ্রি। এটা হচ্ছে হসপিটালাইজড ট্রেনিং দেওয়া হয়। এবং পিএইচডি হচ্ছে টোটালি ডিফারেন্ট ওয়ে। এটা হচ্ছে রিসার্চ বেসড বেসিক্যালি। যেকোনো একটা পার্টিকুলার টপিকস এর উপরে রিসার্চ করা। মানে এই জায়গায় ফার্মাসিস্টের যে রোল হিসাবে হসপিটাল ফার্মাসিস্ট হিসেবে কি কি কাজ করতে হবে এগুলো কিছুই এটার সাথে কানেক্ট না। সো ফার্মডি এন্ড পিএইচডি ইন ফার্মেসি টোটালি দুইটা ডিফারেন্ট টপিকস। মানে ফার্মাসি থেকে একটা স্টুডেন্ট বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, কেমিস্ট্রি হুম, যে কোনো ইন্টারেস্টেড সেকশনেই সে ডিপার্টমেন্টেই সে যেতে আসলে পারে। সুইচ করতে পারে। হুম। আপনাদের ডিপার্টমেন্ট থেকে বা আপনাদের ইয়ে থেকে কেমন স্টুডেন্ট আসে বাহির থেকে? আপনাদের আপনাদের চাকরি আমি যতটুকু জানি ফার্মাসি ডিপার্টমেন্ট থেকে প্রচুর স্টুডেন্টরা পাশ করে বের হইলে, যেমন আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আমি দেখছি ফার্মাসির ফ্রেন্ডরা বের হইতে না হইতে ওরা ফাইনাল ইয়ারে একটা চাকরি হয়ে গেছে ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে। ঢাকা ইউনিভার্সিটিতে তো ওদের আরো বেশি ডিমান্ড। আপনাদের ওই দিকে কেমন? আপনারা আসলে কোন ধরনের চাকরিতে যান খুলনা ইউনিভার্সিটিতে পাশ আমাদের করার পর? বেসিক্যালি এর আগে যেটা ছিল যে টিচিং সেক্টরে স্টুডেন্টরা কম যাইতো প্রাইভেটলি বা পাবলিক ওয়েতে। কিন্তু এখন মাস্টার্স আছে এবং ওই সময় মাস্টার্স ছিল না। এখন যেহেতু মাস্টার্স আছে এবং অনেক স্টুডেন্টই দেখা যাচ্ছে টিচিং প্রফেশনকে চ্যালেঞ্জিং হিসেবে নিচ্ছে বা বাইরে আসতেছে। সো বেসিক্যালি মোস্ট অফ দ্য স্টুডেন্টস আমি যখন পাস করতাম আমাদের ব্যাচে আমি একাই ছিলাম যে প্রাইভেট ইউনিভার্সিটি টিচিং এ এসে ক্যারিয়ার হিসেবে নিজের লাইফকে চ্যালেঞ্জ নিয়েছিলাম। তাও আবার শুধুমাত্র বি ফার্ম কমপ্লিট করে। বাট আমাদের ব্যাচের ম্যাক্সিমাম স্টুডেন্টরাই হচ্ছে কোম্পানির জবের সাথে যেমন স্কোয়ার, বেক্সিমকো বা এসকেপ বিভিন্ন ধরনের কোম্পানিতে তারা জব করেন এবং এটাই তারা বেসিক তাদের ফিউচার গোল হিসাবে নিত। বাট ইন দ্য মিন টাইম দেখা যাচ্ছে যে সময়ের সাথে সাথে যেহেতু অবস্থা বা সিচুয়েশন সবকিছু চেঞ্জ হয়। এখন আমি দেখতেছি আমাদের জুনিয়ররা ইদানিং তারা অনেক সচেতন এবং তারা জিআরই প্রিপারেশন নিচ্ছে ভার্সিটি লাইফ থেকেই এবং তারা জিআরই দিয়ে টোফেল দিয়ে তারপর অনার্স বা মাস্টার্স কমপ্লিট করে তারা ইউএসসি তে চলে আসতেছে। সো ইউএসএ তে কেউ কেউ অনার্স কমপ্লিট করেও সরাসরি ফার্মেসিতে চলে আসতে পারে পিএইচডি করতে। আবার কেউ কেউ মাস্টার্স কমপ্লিট করেও ফার্মেসিতে পিএইচডি করতে আসতে পারে। এটা ডিফেন্স করতেছে যে কি সে কতটুকু গুছাইতে পারলো নিজেকে। কেউ যদি তার ভার্সিটি লাইফ থেকেই আন্ডার গ্রাজুয়েটের তার জিআরই প্রিপারেশন নিয়ে নেয় এবং পাশ করার সাথে সাথে জিআরই এক্সাম দিয়ে দেয় বা টোফেল দিয়ে দেয়, দেখা যাচ্ছে তার মাস্টার্সটা ইউএসএ থেকে করতে পারে বা সে ইউএসএ তে as soon as possible আসতে পারে। ইভেন পিএইচডি তেও যেতে পারে যেহেতু 4 ইয়ার্স ডিগ্রি ইজ এনাফ টু গেট চান্স ইন পিএইচডি ডিগ্রি। সো কিন্তু যেটা প্রবলেম হচ্ছে পিএইচডি হচ্ছে একটা ফান্ডামেন্টাল টপিকস। এটার উপরে পুরো লাইফ ডিপেন্ড করে। সো একজন 4 ইয়ার্স ডিগ্রি নিয়ে উইদাউট এনি পাবলিকেশন সে কখনোই ভালো র‍্যাংকের ইউনিভার্সিটিতে পিএইচডি এক্সপেক্ট করতে পারে না। আচ্ছা 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 আচ্ছা, আমি একটু এই ব্যাপারে আপনার সাথে কিছু জিনিস রিলেটেড কিছু কোয়েশ্চেন করি, তাহলে আপনার উত্তর দিতে সুবিধা হবে। যেমন আপনি এটাকে কিভাবে দেখেন? অনেকে ফার্মাসি থেকে অনার্স করে বাংলাদেশে তারা ডিরেক্ট পিএইচডি প্রোগ্রামে আসার চেষ্টা করে এবং অনেকে আসেও। আবার অনেকে মাস্টার্স আপনার মতো মাস্টার্স প্রোগ্রামে আসে। আপনি কোনটাকে প্রেফার করেন এবং আসলে কোনটা করা উচিত? ডিরেক্ট মাস্টার্স পিএইচডি প্রোগ্রামে আসা উচিত ফার্মেসি করে, বা ফার্মেসি রিলেটেড অন্যান্য সাবজেক্টে করে, নাকি ইউএসএ তে একটা মাস্টার্স করা উচিত? কোনটা করলে আসলে আপনার দৃষ্টিতে বেটার হয় আর কি? আমার কাছে মনে হচ্ছে ইউএসএ তে মাস্টার্স করে তারপর হচ্ছে ফার্মেসিতে পিএইচডি করলে সেটা বেটার অপরচুনিটি বা বেটার অপশন থাকে। যেমন আমি এই জায়গায় ইউএসএ তে মাস্টার্স করে তারপর হচ্ছে বায়োমেডিক্যাল সায়েন্সে আমি অ্যাপ্লাই করছি অনেকগুলো ইউনিভার্সিটিতে এবং অফারও পাইছি। বাট এই জায়গায় ইউএসএ তে বায়োমেডিক্যাল সায়েন্স খুবই ডিমান্ডিং টপিকস। যেমন আমি লাস্ট ইয়ারে যে কথাটা বলতেছিলাম ইন্ডিয়ান ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিনের আন্ডারে ছিলাম ফিজিওলজি প্রফেসরের আন্ডারে। সো
এটা যদিও আমি ওই জায়গায় স্টে করতে পারি নাই, আমার প্রফেসর সিলেকশন রিসার্চ সিলেকশন একটু গ্যাপ ছিল, কিন্তু আমি আর কি যে ডিমান্ডিং টপিকসে আসছি এটা আর কি অনেক বেশি অ্যাপ্রিসিয়েটেড, কারণ হচ্ছে এই জন্য যে দেখা যাচ্ছে আমার যে স্যালারি দিত, বাট ইন দ্য মেইন টাইম আমাদের সাথে যারা ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি স্টুডেন্ট আছে বা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট আছে তাদের স্যালারি থেকে $10,000 বেশি। সো মেডিকেল স্কুলে আসাটা ফার্মাসি থেকে এটা অনেক চ্যালেঞ্জিং ইয়া, এবং এটা পসিবল যদি আপনি ইউএসএ থেকে মাস্টার্স করেন। বাট আমি যদি দেশে থাকতে শুধু অনার্স করে তারপর এই জায়গায় ইন্ডিয়ান ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিনের কথা ভাবতাম, সেটা হয়তো বা আমার কাছে আকাশ কুসুম ভাবাটাই একই রকম হতো। এটা অনেকটা ইম্পসিবল থাকতো। সো আপনার যখন ইউএসএ ডিগ্রি হবে তখন আপনার যে কোনো জায়গায় টপ মোস্ট ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার পসিবিলিটি 100% বেড়ে যায়। এটা খুবই একটা আমি দেখছি বেনিফিট, যে ইউএস মাস্টার্স করে তারপর যদি আপনি একটা দুইটা পাবলিকেশন করতে পারেন, আপনার ইজি টু সুইচ এনি সর্টস অফ ইউনিভার্সিটি। এবং ইস্যু যে আপনি দেখা যাচ্ছে যে শুধু অনার্স করে আপনি একটা মোটামুটি একটা পিএইচডি তে চলে আসলেন এবং পিএইচডি শেষও হয়ে গেল। মানে ইউএসএ তে তো অনেক ইউনিভার্সিটি আছে, তো একটা মোটামুটি R2 ক্যাটাগরি ইউনিভার্সিটি থেকে পিএইচডি করলেন। তো দেখা যাচ্ছে যে এটা লং টাইম লাইফের ক্ষেত্রে এই পিএইচডি যেহেতু 5 ইয়ার্স, এটার সাথে আপনার লাইফ রিলেটেড, আপনার জীবনের সবকিছু ফিউচার রিলেটেড, এটা দ্বারা আপনার একটা সিগনেচার আপনার লাইফে। সো আমি মনে করি এটা আসলে একটু ভেবে চিন্তে ভালো ইউনিভার্সিটি থেকে পিএইচডি করার বেনিফিট অনেক বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুবই ভালো, হ্যাঁ, খুবই ভালো একটা পরামর্শ দিচ্ছে। আচ্ছা, আমি আরেকটা কোশ্চেন করবো, যেহেতু আপনি র্যাঙ্কিং বা টপ ক্লাস ইউনিভার্সিটির কথা বলছেন, তার আগে আমি আবার ইয়াটা একটু চেঞ্জ করি এখানে। আহ, এটা হচ্ছে টেনেসি টেকের একটা আপনার টেনেসি টেক ইউনিভার্সিটি ইউনিভার্সিটি। আচ্ছা, আপনি একটু বলেন, অনেকেরই অনেকেই খুব এক্সাইটেড থাকে সব সময় যে অনেক ভালো ছাত্র বা অনেক ভালো পড়াশোনা করে এরকম, যে তারা খুব ভালো ইউনিভার্সিটিতে পিএইচডি করতে চায়, কিন্তু সে ভালো টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি পড়াশোনা করতে চায় বা পিএইচডি করতে চায়। টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি গুলাতে সারভাইভ করা বা পিএইচডি করার সময় যে চ্যালেঞ্জিং পার্টটুকু, যেহেতু আপনি আপনার কিছু অভিজ্ঞতা আছে, চ্যালেঞ্জিং পার্টটুকু, এই চ্যালেঞ্জিং পার্টটুকু আপনার কাছে এখন পর্যন্ত আপনার কি মনে হয়েছে? কোন জিনিসটা খুবই চ্যালেঞ্জিং, যে এই জিনিসগুলো আসলে একজন স্টুডেন্ট এরকম ইউনিভার্সিটিতে ট্রাই করতে গেলে তার এই জিনিসগুলো থাকা উচিত এবং তার এই নলেজ গুলো থাকা উচিত, আপনার আপনার দৃষ্টিতে কি মনে হয়? তো আমার কাছে যেটা মনে হয় টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিতে মানে প্রথম দিকে এসে যেটা করতে হবে যে ভেরি টাইমের প্রতি খুবই কনসাস থাকতে হবে। প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মোমেন্ট মানে অ্যালার্ট থাকতে হবে, কোথায় কি হচ্ছে, মিটিং হচ্ছে, কোথায় ক্লাস হচ্ছে, অথবা রেগুলার টিএ যে ক্লাস থাকে সেগুলো করতে হবে। সো এই জায়গায় দেখা যায় একটা বা দুইটা মিস্টেকও অনেক বড় আকারের মিস্টেক হিসেবে তারা কনসিডার করে, যেটা মিডিয়াম র্যাঙ্ক ইউনিভার্সিটিতে অনেক বড় ধরনের মিস্টেকও ওইভাবে আর কি কনসিডার করে না, বা প্রফেসরদের পর্যন্ত যায়ও না কানে, এমনকি সুপারভাইজার জানলেও সেটা করে না। বাট এ জায়গায় একটা বড় ধরনের মিস্টেক হলে বা কিছু মিস্টেক হলে পুরো দেখা যাচ্ছে ডিপার্টমেন্ট ধরে আর কি বিষয়টা শোনা যায় যে সে একটা মিস্টেক করছে বা এই জাতীয় কিছু। সো এটা আমার কাছে অনেক চ্যালেঞ্জিং মনে হয় টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিতে সার্ভাইভ বা স্টে করা। আচ্ছা, আরেকটা ব্যাপার যদি একটু বলেন, কোয়ালিটেটিভ এবং কিউমুলেটিভ এক্সাম নামক একটা পরীক্ষা আছে, এক্সাম নামক হুম, একটা জিনিস আছে, যেটা আসলে খুবই অনেক ক্ষেত্রে অনেক কঠিন হয়, কারণ এগুলার এক্সাম গুলা, যেমন আমার মনে আছে যে এ, 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 আমার মনে হয় আপনার আমার একই কারিকুলামে পার্ডুর যে কিউমুলেটিভ এক্সাম আমাদের কেমিস্ট্রি ডিপার্টমেন্টের, দেখা হ্যাঁ, যাচ্ছে যে সিলেবাস থাকে এরকম যে সিলেবাসের কোনো মানে কোনো সীমানা নাই, জার্নালের হ্যাঁ, ইস্যু এত, অমুক জার্নালের ইস্যু এত, এখন এখানে কত পেপার আছে, এগুলো হুম। নিয়ে একটু বলেন আপনাদের এখানে, মানে এই জিনিসগুলো কিউমুলেটিভ এবং কোয়ালিটেটিভ এক্সাম গুলা কি, এবং এটার জন্য আসলে সো কতটুকু জ্ঞান থাকা প্রয়োজন? হুম
সো দ্যাটস ভেরি গুড কোশ্চেন। কিউমুলেটিভ এক্সাম পার্ড ইউনিভার্সিটিতে আছে আমাদের প্রোগ্রামে। যেমন আমাদের কোশ্চেন সবই পার্ড ইউনিভার্সিটি থেকেই করে থাকে। সো এই জায়গায় দেখছি যে আমি যেমন এসপিএলসি ছিল আমার একটা কিউমুলেটিভ এক্সামে। আমি তো দেখে টপিকস পেয়ে আমি খুশি হয়ে গেছি, কারণ আমি তো এসএসসি আন্ডার গ্রাজুয়েটে পড়ছি, প্লাস স্টুডেন্টদের পড়াইছি, আমার ইন ডিটেলস নলেজ আছে। সো আমি ওই বিভিন্ন ধরনের সিলাইট একটু লুক ওভার করে আমি এক্সামে গেছি, কিন্তু গিয়ে দেখি হয়তো 100 মার্কের পরীক্ষার মধ্যে আমি 20 মার্ক বা 30-40 মার্ক আমার কমন, বাদ বাকি 60 মার্কই আসছে ভেরি আনকমন টপিকস। হুম যেমন রিয়াল ক্রোমাটোগ্রাফি তারা এসপিএলসি আন্ডারে নিয়ে আসছে। ইভেন বিভিন্ন ধরনের স্ট্রাকচার মানে আইসোমারিজম করে, যে এল আইসোমার, এটা ডি আইসোমার, এটা কিভাবে এসপিএলসি এর মাধ্যমে ডিটারমাইন করা হয়। সো আমি যদিও এসপিএলসি নিয়ে অনেক কাজ করছি বা রিসার্চও করছি, বাট এই ধরনের যে স্পেসিফিক পার্টিকুলার কোশ্চেন, এটা আসলে আমার জানা ছিল না। সো আমি যেটা দেখছি ওরা একটা বই ফলো করে না, ওরা মিনিমাম 4টা-5টা বই ফলো করে, এবং মানে বই পর্যন্তই না, অনেক সময় তাদের প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স থেকে মানে তাদের অনেক সময় জার্নাল থেকে ওরা দিয়ে দেয়, রিসেন্ট জার্নাল হ্যাঁ, থেকেও জার্নাল দিয়ে দেয়। থেকেও নিয়ে আসে। আবার অনেক সময় স্পেসিফিক জার্নাল থাকে, তো ওই জার্নালে দেখা যায় যে 20টা সাইটেশন থাকে। তো ওই 20টা সাইটেশনে সবগুলা পেপারই পড়তে হবে ওই ওই পাওয়ার জন্য। দেখা যাচ্ছে এক লাইন বলছে ওই জার্নালে, বাট ওই এক লাইন দিয়ে 10 মার্ক কোশ্চেন আসছে। এবার ওই এক লাইন পারতে হলে ওইটা যে সাইটেশন করা আছে, সেই সাইটেশনে গিয়ে ওই আর্টিকেল পড়ে তারপর হচ্ছে ওই কোশ্চেনের আনসার খুঁজে বের করতে হবে। তো এরকম দেখা যাচ্ছে একটা আর্টিকেল দিছে, মানে মাত্র 1 পেজের, কিন্তু সেটা 20টার মতো আর্টিকেল সাইটেশন ছিল, এবং 20টা আর্টিকেল থেকেই কোশ্চেন কোনো না কোনো ভাবে তারা নিয়ে আসছে। সো কিউমুলেটিভ এক্সাম সো মাচ চ্যালেঞ্জিং ইন পার্ডু ইউনিভার্সিটি। আচ্ছা, আমার আপনার মনে হয় শুধু পার্ডু না, পার্ডুর মতো অসংখ্য বিশ্ববিদ্যালয় ইউএসএ সবগুলো ইউনিভার্সিটিতেই, ম্যাক্সিমাম ইউনিভার্সিটি গুলাতেই কিউমুলেটিভ এক্সামটা অনেক বেশি হুম, চ্যালেঞ্জিং। কারণ হুম, প্রচুর, হয়তো আপনার আপনার টিচিং এ নলেজ থাকার কারণে আপনি পারতেছেন, আপনি হয়তো আগেরই, কিন্তু অনেকে দেখা যাচ্ছে যে এই ফিল্ডেই আসছে নতুন, তাদের হুম, কোনো রিসার্চ নাই, তারা হয়তো থিওরি পড়ছে ফার্স্ট হুম, ইয়ার সেকেন্ড ইয়ারে বা হুম, কোনো এক ইয়ারে কোনো একটা কোর্সে, কিন্তু এতদিনে মনে হুম, নেই। তাদের ক্ষেত্রে আসলে এই জিনিসগুলোকে আর একটু ঝালাই করে আসতে হবে আর কি, হ্যাঁ, আগ থেকে এগুলো একটু পড়ে বেসিকটা আর একটু পরিষ্কার করতে হবে আর কি। হুম, আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আহ, আপনার আপনি কালকেও এই জিনিসটা আমার সাথে আলাপ করছিলেন যে অনেকে দেখা যাচ্ছে যে যখন প্রফেসরকে ইমেল করে, প্রফেসর ফান্ডিং, দেখা যাচ্ছে যে অনেকে 100 প্রফেসরকে ইমেল করছে, একটাও রেসপন্স পায় নাই। আহ, আহ, এই ক্ষেত্রে আপনার পরামর্শ কি? মানে প্রফেসরকে ইমেল করার জন্য আসলে প্রফেসরের সিলেকশন, মানে এই জিনিসগুলা কিভাবে তাদের করা উচিত বলে আপনার মনে হয়? আপনি যেহেতু প্রফেসর এখন পর্যন্ত ম্যানেজ করছেন, খুব সাকসেসফুলি আপনি প্রফেসর ম্যানেজ করছেন, আপনার অনেক ডিস্যাটিসফ্যাকশন আছে, তাই না? যে আপনি প্রফেসর ম্যানেজ করার পরেও দেখতেছেন আসলে আপনি আসলে রিসার্চের সাথে মিলছে না। তো সেই ক্ষেত্রে প্রফেসর, এই যে যারা 100 প্রফেসরকে ইমেল করে বা হুম। এত প্রফেসরকে ইমেল করে, আদৌ কি তাদের এত প্রফেসরকে করা উচিত? আসলে কি দেখে প্রফেসরকে ইমেল করা উচিত? আমার কাছে আমার কাছে যেটা মনে হয় যে প্রফেসরকে ইমেল করা, এটা আসলে আহ, অতটা বেশি ইফেক্টিভ হয় না অনেক ক্ষেত্রেই। কারণ দেখা যায় যে মোস্ট অফ দা কেসে যে প্রফেসরের হাতে ডিসিশন কিছুই থাকে না। তো সেন্ট্রালি ভাবে অ্যাডমিশন গ্রাজুয়েট কমিটি থাকে, তারা ডিসাইড করার পরে দেন যখন সিলেকশন হয়, দেন প্রফেসরদের ইমেল করাটা অনেক ইফেক্টিভ। যেমন টেক্সাসে এক ইউনিভার্সিটি হেলথ সায়েন্স সেন্টারে আমি এর আগে বাংলাদেশে থাকতে প্রফেসরকে ইমেল করছিলাম, কোনো রেসপন্স পাইনি। এবং এ জায়গায় এসে আমি কোনো প্রফেসরকে আমি ইমেল করি নাই, কারণ আমি ভাবছি যে আমার ফার্স্টলি এডমিশন হওয়া দরকার। সো আমার এডমিশন যখন কনফার্ম করছে যে মানে আমার বলছে যে তোমার অ্যাপ্লিকেশন রিভিউ করা হয়েছে এবং করা হয়েছে, স্কোর দেওয়া হয়েছে, তখন আমি প্রফেসর সার্চ করা শুরু করছি যে আমার প্রিভিয়াস রিসার্চের সাথে কার রিসার্চ ম্যাচ করতেছে, এবং ওই অনুযায়ী আমি ইমেল করছি। সো আহ, এটা যেটা করছি যে আমি ফার্স্ট ইমেল করছি এবং ওই ইমেলই রেসপন্স পেয়ে গেছি ওই দিনই, এবং ওই দিনই আমি দেখা যাচ্ছে যে মোটামুটি সবকিছু করে ফেলছি। সো আমার কাছে যেটা মনে হয় এডমিশনের আগে বা আমার অ্যাপ্লিকেশন জাজমেন্ট করার আগে যদি প্রফেসরকে মেইল করি, প্রফেসররা তো অনেক বিজি থাকে, এত মেইল আসে, তারা অতটা ওইভাবে ইভালুয়েশন করে না বা ওইভাবেই দেখে না। লাকিলি অনেক সময় দেখা যায়, অনেক সময় মিলে যায়,
কিন্তু এটা থেকে যেটা মনে হচ্ছে যে সেন্ট্রালি এডমিশন হয় ম্যাক্সিমাম ইউনিভার্সিটি। সো সেন্ট্রালি যেটার প্রি অ্যাপ্লিকেশন বলা হয়। সো আমি আমার লাস্ট ইয়ারে আমি একটা এক্সপেরিয়েন্স শেয়ার করি। সেটা হচ্ছে ইউনিভার্সিটি অফ টেক্সাস সাউথ ওয়েস্টার্ন মেডিকেল সেন্টারে আমি অ্যাপ্লাই করছিলাম লাস্ট ইয়ারে, এবং ফান্ডিং অনেক ভালো, 36,000 পার ইয়ার ইন কেস অফ বায়োমেডিক্যাল সায়েন্স। 36,000 পার ইয়ার তো অনেক টাকা আসলে। হ্যাঁ, অনেক টাকা। জি। এটা আমার কাছে মনে হচ্ছে বেস্ট কি ফান্ডিং এর ভিতরে একটা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সো এটা ডালাসে ইউটি সাউথ ওয়েস্টার্ন মেডিকেল সেন্টার। তো ওই জায়গায় আমি এক প্রফেসরকে মেল করছিলাম, এবং অ্যাপ্লিকেশন করার আগে খুবই পজিটিভ রেসপন্স পাইছি। সে আমারে এনকারেজ করছে, তুমি অ্যাপ্লাই করো, এবং আমি এই ফলে স্টুডেন্ট নিছি। আমি তো খুব খুশি হয়ে গেছি। আমি যে ওইটা কি মেইন হিসেবে দেখতাম, সারাদিন ওই ইউনিভার্সিটির স্বপ্ন দেখতাম। কিন্তু কি হয়েছে, আমার প্রিলিমিনারি অ্যাপ্লিকেশন প্রথম সিলেকশন হয়েছে, তারপর সেকেন্ড রাউন্ডে গিয়ে আমার অ্যাপ্লিকেশন বাদ হয়ে গেছে। সো আমার অ্যাপ্লিকেশন প্রফেসর পর্যন্ত যায়ই নাই, বাট প্রফেসর কিন্তু স্যাটিসফাইড। সেকেন্ড রাউন্ডে পাস হইলে দেন থার্ড রাউন্ডে হয়তো বা উনি আমার সো প্রফেসরদের হাতে কিছুই নাই এটাকে ফান্ডিং এটা বের। এটা আপনার সাথে আমি একটা জিনিস অ্যাড করি। হুম, প্রফেসরদের হাতে কিছু নাই সেই সব ক্ষেত্রে, যেসব ক্ষেত্রে অ্যাডমিশনটা সেন্ট্রালি সেন্ট্রালি কন্ট্রোল হয় এক্স্যাক্টলি। ডিপার্টমেন্টে, কিন্তু যেসব ক্ষেত্রে প্রফেসর পার্সোনালি ডিল করে যে তার ফান্ড আছে, হুম, তার স্টুডেন্ট দরকার, সেসব হুম, ক্ষেত্রে কিন্তু প্রফেসর ভাইটাল একটা প্রফেসর ভাইটাল, কারণ হ্যাঁ, প্রফেসর উপরে এটা এটা ডিপেন্ড করে ম্যাক্সিমাম সাধারণত বেসিক সায়েন্স ডিপার্টমেন্ট গুলোতে এই জিনিসটা হয়, যেমন কেমিস্ট্রি। হুম, কেমিস্ট্রির ক্ষেত্রে, কারণ কেমিস্ট্রির ক্ষেত্রে ফান্ডিংটা হয় ডিপার্টমেন্ট থেকে, টিএ থেকে ম্যানেজ হুম, করে ডিপার্টমেন্ট। সেসব ক্ষেত্রে আসলে ডিপার্টমেন্টের, হ্যাঁ ডিপার্টমেন্ট হয়ে গেছে। যেসব ক্ষেত্রে প্রফেসর নিজস্বভাবে ডিল করে, নিজের ফান্ড আছে, হুম, স্টুডেন্ট লাগবে রিসার্চ কন্টিনিউ করতে, হুম, সেসব ক্ষেত্রে আর কি প্রফেসররা আর কি ডিল করে। আরেকটা জিনিস হচ্ছে, এক্স্যাক্টলি। আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমার আছে, সেটা হচ্ছে ফান্ডিং এর ব্যাপারটা আসলে কেমন আপনার। দেখা যাচ্ছে যে মাস্টার্সে আপনি টেনেসিতে থাকতে ডেফিনেটলি, আর এখন পাড়ুতে আসে ফান্ডিং এক না। আমাদের দেশে একটা মিসকনসেপশন না, আমাদের দেশের একটা কালচার আছে, সাধারণত স্যালারির কথা কেউ বলে না, কিন্তু এইখানে আমেরিকাতে একটা জিনিস আছে, স্যালারি, যে কারো স্যালারি আপনি বের করে ফেলতে পারবেন। দিস ইজ ভেরি কমন। আপনার স্যালারি ইন্টারনেটে, ইন্টারনেটে সার্চ দিলে আপনার স্যালারি কত এটা বলে দিবে। অনেকে বলে না, বাট ধরেন কোন আপনার কোন একটা ফ্রেন্ড কোন একটা কোম্পানিতে জয়েন করছে, আপনার জিজ্ঞেস করছে দোস্ত স্যালারি কত, বলবে না, হয়তো বলে না, কিন্তু আপনি যদি ওই পজিশন ধরে স্যালারি কত, ওই বহুত জব জব ফাইন্ডার সাইটে ওই পোস্টের স্যালারি লেখা থাকে। আপনি একটু যদি, আশা করতেছি আপনি যদি একটু বলেন যে মানে এই স্টাইফেনটা আপনি কত ছিল আপনার টেনেসিতে থাকতে এবং পাডুতে আসতে, এবং লিভিং কস্টটা কিভাবে অ্যাডজাস্ট, লিভিং কস্ট ওইখানে এখানে কিভাবে আপনার অ্যাডজাস্ট, এটা কেমন কি পরিমাণ, এবং আপনি কিভাবে এটা ম্যানেজ করতেছেন, অ্যাডজাস্টটা হচ্ছে নাকি? তো এই জায়গায় পার্টিকুলার বায়োমেডিক্যাল সায়েন্সের ফান্ডিং অনেক ভালো। এই জায়গায় প্রায় 30,000 মতো ফান্ডিং দেয় এরা। এবং কিছু মাস্টার্স, বেসিক্যালি আমার যেটা হয়েছিল যে সামারে হাফ ফান্ড থাকতো, বাট ফল অ্যান্ড স্প্রিং এ মান্থলি 1200 করে দিত। এখন হয়তো আমি শুনছি 1500 করার কথা, জানি না কত কি করবে। বাট এই জায়গায় ফান্ডিং প্রায় ডাবল, আই মিন টেনিসি থেকে। এবং যদি লিভিং কস্ট ভাবি, লিভিং কস্ট দেখা যাচ্ছে যে আমার টেনিসিতে খুবই কম ছিল। কুকভিলে বেসিক্যালি, কুকভিলে আমার 300 থেকে $350 ভিতর সবকিছু মোটামুটি হয়ে যেত। আর আমি যদি কম্পেয়ার করি ইন্ডিয়ানাপোলিস, ইন্ডিয়ানাপোলিসে আমার $500 থেকে $600 লাগে, বাট যারা ফান্ডিং দিচ্ছে দেখা যাচ্ছে মান্থলি 2700 বা 2500 করে এরকম। সো এটাকে অনেক বেশি সেভ হয়, এবং বেশি সেভ করা পসিবল কম্পেয়ার টু এনি পিএইচডি প্রোগ্রামই ফান্ডিং ভালো থাকে, এবং থাকে, মানে এরা অ্যাডজাস্ট করার চেষ্টা করে। যেমন ইন্ডিয়ানাপোলিস একটা ক্যাপিটাল, যেখানে কস্টিং লিভিং কস্ট বেশি, হাউস এক্সপেন্স বেশি, ওই অনুযায়ী এরা ফান্ডও একটু বেশি দেওয়ার চেষ্টা করে। আবার হ্যাঁ। হচ্ছে যে যেমন কুকভিল, টেনেসি টেক ইউনিভার্সিটি, কুকভিল একটু রুরাল এরিয়া, এই জায়গায় তারা ফান্ডিং একটু কমাই দিচ্ছে। সো এটা তারা অ্যাডজাস্ট করার আর কি চেষ্টা করে ইউনিভার্সিটি লোকেশন এবং লিভিং কস্ট অনুযায়ী। আচ্ছা, আচ্ছা। আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা অনেকে অনেকে আমার সাথে, আমার একটা ভিন্ন মতামত আছে এই ক্ষেত্রে। এই হুম, কোয়েশ্চেনটার আগে আমি একটা মতামত আপনাকে বলি, আমার ভিন্ন মতামতটা একটু ডিফারেন্ট এই ক্ষেত্রে। আপনার কাছে একটু জানতে চাইছি, দেখি আমার সাথে মিলে কিনা।
এটা হচ্ছে অনেকে মানে পিএইচডি বা মাস্টার্স বা ইউএস মানে গবেষণা বেসড পড়াশোনার জন্য অনেকে ইউএস এর জন্য লেগেই থাকে, যে 2 বছর 3 বছর 4 বছর জিআরই দিতেই থাকে, এটা দিতেই থাকে। অপেক্ষার কোনো শেষ নাই, মানে ইউএসএ তো তারা আসতেই হবে। কেন ইউএসএ তেই আসতে হবে? অন্য কোনো কি দেশ নাই? ইউএসএ তে কি বেশি স্পেশাল কেন? মানে ইউএসএ তে কি আসতে হবে? অন্য কোনো দেশে গেলে কি গবেষণা হবে না? বা এরকম এই ব্যাপারে আপনার মতামত কি? এবং শুধু আরেকটা আমি অ্যাড করি, দেখছি এই আরেকটা অ্যাড করি যে আপনি একটা টপ র্যাঙ্কড ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পাইলে গিয়ে আপনি সফল হওয়ার সম্ভাবনা কি খুব বেশি থাকে? আপনি কি ছোট কোনো ইউনিভার্সিটি থেকে আপনি কি বড় কোনো রিসার্চ করতে পারেন না? এটা কি সম্ভব? আবার অনেক সময় এই ব্যাপারে একটু যদি বলতেন, দুইটা হুম, অ্যাডজাস্ট করে। হ্যাঁ, আমার কাছে যেটা মনে হয় আপনার এই কথাটা বেশ ভালো একটা লজিক্যাল ইয়ে। তো আমি দেখছি যেটা আসলে যেমন আম, আমার বেশ কিছু ফেসবুক ফ্রেন্ড এবং সিনিয়রও আছে অস্ট্রেলিয়াতে পিএইচডি করে তারপরে যাকে পোস্টডক আমেরিকায় পোস্টডক করতে আসছেন। সো এটা হচ্ছে ম্যাটার অফ কনসার্স। যেমন আপনি পিএইচডি করতেছেন, পিএইচডি শেষে আপনার চোখ কান খোলা রাখতে হবে যে আমার সুইচ করতে হবে এনিহাও কানাডা অথবা ইউএসএ বা এসব জায়গায়। কিন্তু যারা ভাবে যে অস্ট্রেলিয়াতে পিএইচডি করছি অনেক হয়ে গেছে দেশে চলে যেতে হবে, তারা কিন্তু দেশে ব্যাক করতেছে। সো এটা হচ্ছে আপনার ডেডিকেশন এবং কন্ট্রিবিউশনের উপরে। আমি এমনও জানি যে চায়না, জাপান, চায়না থেকে পিএইচডি করে তারপর আমেরিকায় আসছে পোস্টডক করতে হার্ভার্ড ইউনিভার্সিটিতে, যেটা আমি মনে করি অনেক ভালো। ইউসি বার্কলি অথবা টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিতে করে হার্ভার্ড মেডিকেল স্কুলে চান্স পায় না। সো এটা হচ্ছে ম্যাটার অফ ডেডিকেশন, যে সে কতটা ওই জায়গায়, যে জায়গায় থাকুক না কেন ওই জায়গায় সে কি র্যাঙ্ক ইউনিভার্সিটি, সরি কি র্যাঙ্ক প্রোফাইলে, কি ইম্প্যাক্ট ফ্যাক্টর সে জার্নালে পাবলিশ করলো এবং তার রিসার্চ এটা কতটুকু সে গ্যাদার করলো এক্সপিরিয়েন্স, বেস্ট অন দ্যাট বেসিক্যালি ইউএস ফেয়ারলি ভাবে পোস্টডকে অফার করে। এবং পোস্টডকে সে এসে সে কিন্তু তার লাইফকে কেরিয়ারকে অনেক ভালোভাবে গুছাতে পারে। আমি এর ক্ষেত্রে একটা এক্সাম্পল অ্যাড করতে চাই। আমি যে প্রফেসরের আন্ডারে আজকের ভাইবা দিছিলাম, উনি ইউনিভার্সিটি অফ ক্যালকাটা থেকে পিএইচডি করছে। ক্যালকাটা থেকে পিএইচডি করে জাপানে পোস্টডক করছে আম, সে মেডিকেল সায়েন্সের উপরে। এরপরে সে হার্ভার্ডে পোস্টডক করছে আবার। হার্ভার্ডে পোস্টডক করে তারপর হচ্ছে সে আম, কেজ ওয়েস্টার্ন রিজার্ভ ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে জয়েন করে। এবং হার্ভার্ডে সে 8 বছর ছিল। সে তার এক্সপিরিয়েন্স আজকে আমাকে শেয়ার করলো এবং ও জায়গায় সে ইনস্ট্রাক্টর হিসেবে আর কি চান্স পায়। তারপর সে কেজ ওয়েস্টার্ন রিজার্ভে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তারপর সে ওহাইও স্টেট ইউনিভার্সিটিতে অ্যাসোসিয়েট প্রফেসর। এবং ফাইনালি সে টেক্সাস টেক ইউনিভার্সিটিতে ফুল প্রফেসর হিসেবে জয়েন করে। সো এ জায়গায় দেখা যায় যে তার যে সুইটনেস, তার যে সুইট, এটা বেসিক্যালি তার কাজে দিছে। হুম হুম। বাট দিয়ে অনেকেই দেখবেন যারা এর থেকেও ভালো র্যাঙ্ক ইউনিভার্সিটি, ওয়াহিও স্টেট থেকে ইউনিভার্সিটি থেকে পাশ করেও তারা দেখা যাচ্ছে হার্ভার্ডে যেতে পারতেছে না। তারা যাচ্ছে কোথায় দেখা যাচ্ছে, আমি আমার প্রিভিয়াস টেনিসি টেক ইউনিভার্সিটির এক্সাম্পলই দিই। আমার সাথে অনেকে পোস্টডক আমি দেখছি, কেউ কেউ ইউনিভার্সিটি অফ রোডল্যান্ড থেকে ফার্মেসি থেকে পাশ করে কেমিস্ট্রিতে আমাদের পিএইচডি নাই, বাট ওই জায়গায় কেমিস্ট্রিতে তারা পোস্টডক করতে আসছে এক প্রফেসরের আন্ডার। সো ইউনিভার্সিটি র্যাঙ্কিং নাই নাই, বাট ইউনিভার্সিটি অফ রোড আইল্যান্ড কিন্তু অনেক ভালো। বাট আমার প্রফেসর আজকের যে ইন্টারভিউ নিল সে ইউনিভার্সিটি অফ ক্যালকাটা থেকে হার্ভার্ডে আসছে, বাট ইউনিভার্সিটি অফ রোড আইল্যান্ড থেকে পিএইচডি করে সে টেনিসি থেকে পোস্টডক করতেছে। সো ইটস ম্যাটার অফ ডেডিকেশন। পিএইচডি ম্যাটার অফ পাবলিকেশন, ম্যাটার অফ রিসার্চ, অনেক কিছু ডিপেন্ড করে যেটার সাথে আপনার কেরিয়ার রিলেটেড। কেউ পিএইচডি কে জাস্ট অ্যাজ এ প্রফেশনাল ডিগ্রি হিসেবে নেয়, পাশ করলেই হইলো। কেউ কেউ এটার সাথে লাইফ নিয়ে রিলেটেড করতে চায় যে আমি আমার সাথে এটা জীবন বাঁচা বাঁচা মরার একটা বিষয় হিসেবে দাঁড়ায়। তখন তারা দেখা যাচ্ছে অনেক ভালো কিছু করতে পারে। এটা আমার ওপিনিয়ন, ব্যক্তিগত ওপিনিয়ন হ্যাঁ, আসলে। আমার সাথে আপনার ওপিনিয়ন মিলছে, কিন্তু একটা জিনিস বলি, সেটা হচ্ছে আপনার সাথে একমত। আমিও বলতেছি যে তারে ইউএসএ আসতে হবে না, সে জাপান যেতে হুম, পারে, সে চায়না যেতে পারে, সে যার হুম, বিশ্বের বিভিন্ন দেশে, ইভেন ইন্ডিয়াতে অনেক ভালো রিসার্চ হয়, তাই না? এই যে হুম, বললেন কলকাতা ইউনিভার্সিটি থেকে পিএইচডি করে সে ইউএসএ তে এসে অনেক ভালো জায়গায় পোস্টডক করে, মানে অনেক ভালো গবেষণা করছে সে। তো হুম, এই অপরচুনিটি গুলো আসলে আসে হচ্ছে আপনার মাইন্ডসেটের উপরে। আপনি আপনার আপনার কোনো কিছু ডিসকভার করার মতো সেই
আহ, ইচ্ছা বা আপনার ডেডিকেশন কতটুকু সেটার উপরে মনে হয় মানে যে কোনো জায়গায় গেলেই আপনি যদি গোলটা ঠিক রাখেন, আমার মনে হয় দেশটা আসলে ফ্যাক্টর না, তাই না? কারণ একটা জিনিস চিন্তা করেন, ইউএসএ তো কত ইউনিভার্সিটি, 4,000, আপনি ইউএসএ তে আসা মানেই আসলে কি সফল না, হ্যাঁ, তাই না? 4,000 ইউনিভার্সিটির মধ্যে কত ইউনিভার্সিটি আছে কেউ নামও জানে না, এটা নামমাত্র বাংলাদেশের চেয়েও অনেক খারাপ হ্যাঁ, রিসার্চ হয়, তাই না? নামমাত্র এক্স্যাক্টলি। একটা ইউনিভার্সিটি জাস্ট হ্যাঁ, আমেরিকার মধ্যে আছে বলেই এটা হয়তো স্টুডেন্ট, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আসতেছে। এটা একটা আমাদের আমরা যারা আমাদের যারা এখনো এইসব নিয়ে প্ল্যান করতেছে আর কি, তারা যখন দেখে যে তাদের আসলে হচ্ছে না, তাদের বিভিন্ন দিকে এই জিনিসটা, তাদের মাইন্ডটাকে মানে বিভিন্ন দিকে তাদের ট্রাই করা উচিত, তাই না? হুম, হ্যাঁ। আচ্ছা, এখন বলেন, আমরা একবারে আলোচনার শেষ দিকে চলে আসছি। একটু বলেন যে আপনাদের যারা আপনার যারা ফ্রেন্ড বা জুনিয়র আছে যারা আপনার মতো এইদিকে আসতে চায়, আপনার লাইনে আসতে চায়, তাদের জন্য আপনার কোনো টিপস আছে কিনা বা কোনো পরামর্শ যদি দেন। আম, আমার মতে, যেমন আমার ব্যক্তিগত কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করি। যেমন আমার ইউএসএ তে আসাটা আমার ফ্যামিলির ইচ্ছার বিরুদ্ধে ছিল, কারণ আমি পরিবারের ছোট ছেলে, খুবই আদরের। যেমন আমি এয়ারপোর্টে যেদিন চড়ি, এর আগের দিন আমার মায়ের হাতে ভাত খাই, এবং ওইভাবেই আর কি নিজের লাইফ পার করি। তো এর ভিতরেও আসলে চ্যালেঞ্জিং হিসেবে নিচ্ছি। আমি ভাবছি যে ফিউচার আমার বাহিরে আমার করতে হবে, আমার দেশে আমার এই পরিস্থিতিতে আমি সার্ভাইভ করতে পারবো না। এবং আমি কোনো গভর্নমেন্ট জব বা কোনো কিছু ট্রাই করি নাই। আমার সোল ডিটারমিনেশন ছিল এনিহাও বাহিরে আসা। ওইভাবেই আমি আসি। কিন্তু এটাকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে। যেমন আপনার বাহিরে আসতে গেলে আপনার ফ্যামিলি থাকবে না। আপনার ভার্চুয়াল ওয়েতে কথা বলতে হবে। এটাকে আপনার নিজের রান্না-বান্না করে করতে হবে। এটা কিছু পরেও যখন আপনি নিজের লং টাইম সাকসেস এর কথা ভাববেন, তখন আসলে আমি মনে করি বাহিরে আসাটা অনেক বেশি ফ্রুটফুল এবং সাকসেস, এবং দেশের জন্য, জাতির জন্য বা নিজের জন্য অনেক কিছু করার অপরচুনিটি, পসিবিলিটি সবকিছুই আছে। কম্পেয়ার টু দেশে আপনি যত বড়ই চাকরিজীবী বা পণ্ডিত হন না কেন। কারণ দেশে ফুল প্রফেসররাও যে কি রিসার্চ করে, আমি এটা নিজে প্র্যাকটিক্যালি দেখছি। সো আমার প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স থেকে আমি মনে করি যে কেউ যদি রিসার্চার বা সায়েন্টিস্ট বা নিজেকে ওইভাবে ডেভেলপ করতে চায়, তার বাইরে আসা ছাড়া অল্টারনেটিভ কোনো ওয়ে নাই। এখন কেউ যদি তার লাইফকে সরকারি চাকরি বা অন্য কোনো ওয়েতেও সেটেল করতে পারে, সেটা করতে পারে। বাট ইটস ডিপেন্ডস, মানে পার্সোনাল চয়েস, বা মানুষকে অনুকরণ করে না। নিজের ভালো লাগা থাকতে হবে। যদি আপনার ভালো না লাগে বাইরে আসতে, আপনার আসা উচিত না। জোর করে মানুষকে অনুকরণ করে আসা উচিত না। আমার ভালো লাগতো। আমার বাইরে আসাটাই ভালো লাগতো বিধায় আমি চেষ্টা করছি, এবং হুম, আপনার পয়েন্টটা আমার খুবই ভালো লাগছে। এটা আসলে আমাদের সবারই জিনিসটা কনসিডার করা উচিত যে ভালো লাগা থেকেই আসতে হবে, মানে আরেকজনকে অনুকরণ করা থেকে না। এটা এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা পরামর্শ। এই পরামর্শটা অনেকের, আশা করতেছি ব্যাপারটা অনেকের মানে বিবেচনায় নিবে। এই পরামর্শটা এই পরামর্শটা কিন্তু অনেক মূল্যবান একটা পরামর্শ। অনেক ধন্যবাদ লিমন ভাই, আপনি সময় করে, এখন রাত 3:30, আপনার একটু পরে মনে হয় সেহরি আমাদের, আমরা তো একই টাইম জোনে আছি, আমাদের একটু পরে সেহরি। তো আপনারও অনেক অনেক ধন্যবাদ। আপনি আশা করতেছি, দোয়া করি আপনি আহ, শিগগির আপনার গন্তব্যে আহ, যান এবং সফলভাবে ওইখানে কন্টিনিউ করেন, আপনার ডিগ্রিটা ঠিকমতো আহ, সম্পন্ন করেন। আর ইনশাল্লাহ আমাদের দেখা হবে শিগগির। কোভিড সিচুয়েশনটা কন্ট্রোল, আমরা তো একই স্টেটে আছি, একই দেশে আছি। ইনশাল্লাহ আমাদের দেখা হবে। আর দোয়া করবেন আমার জন্য, আপনার জন্য দোয়া করি আপনি সফল হন। আর সামনে 2 দিন পরে ঈদ, অগ্রিম ঈদ মোবারক। ঈদ মোবারক ভাই। আর আপনাকেও এই ধরনের একটা উদ্যোগ নেওয়ার জন্য অ্যাপ্রিসিয়েটেড। আমি মনে করি ইনশাল্লাহ অনেক স্টুডেন্টই আর কি ভুল পথে থেকে এই এই জিনিসগুলো আর কি সম্পর্কে ভালো আইডিয়া বা ইনফরমেশন পাবে, যেটা তার ফিউচার লাইফের জন্য খুবই ইফেক্টিভ। আমি বেসিক্যালি আমি এ ধরনের আলোচনা যদি শুনতাম আর কি, এটা মনে করতাম যে এটা অনেক কিছু, কারণ আমার লাইফের সাথে এটা রিলেটেড। তাই আর আমার সবকিছু এক্সাম্পলই আমার নিজের ব্যক্তিগত জীবন থেকে দিছি। আমি কেউ আলোচনা কপি করে বা করে আমি কিছু বলি নাই। আপনি হ্যাঁ, 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 হ্যাঁ। শুনুন। অনেক অনেক ধন্যবাদ ভাই, অনেক ধন্যবাদ। হুম, ভালো থাকবেন কেমন। থ্যাংক আচ্ছা, ইউ। হ্যাঁ, আল্লাহ। ঈদ মোবারক। ভালো থাকেন। গুড নাইট। গুড নাইট।